আমার বাসাটা তো ফ্যামিলি, এখানে আমার মা ছিল, বোন ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তাহলে এখানে কট কিভাবে আসে? আর যদি সে কটই দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিল না, সে উল্টাপাল্টা মামলা দিল কেন? আসামি করেছি 4 জন মূলত আসামি, আর অজ্ঞাতনামা আছে 10-12 জন। হ্যাঁ, 1 নম্বর আসামি কথা রয়েছে, 2 নম্বর আসামি হিরো আলম রয়েছে, 3 নম্বর আসামি সেলিম রয়েছে, 4 নম্বর আসামি শাকিল নামের একজন লোক রয়েছে। তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের ভাইরাল মুখ, আলোচিত সমালোচিত মুখ হিরো আলম। আমরা দেখেছি হিরো আলমের সাথে যে ঝামেলা হয়েছে রিয়ামনির, এরপরেই কিন্তু তারা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। অর্থাৎ ম্যাক্স রিয়াজের স্ত্রীকে নিয়ে এখন ভিডিও তৈরি করছেন হিরো আলম, এবং হিরো আলমের স্ত্রী রিয়ামনিকে নিয়ে ভিডিও তৈরি করেছেন ম্যাক্স রিয়াজ। এরপরেই কিন্তু হঠাৎ ম্যাক্স রিয়াজের এবং রিয়ামনির বাসায় চলে আসেন হিরো আলম, এবং শেষ পর্যন্ত এই ঝামেলা হয়। তিনি দাবি করেন, হিরো আলম দাবি করেন যে রিয়ামনিকে তিনি এখনো ডিভোর্স দেননি। তার ডিভোর্স না দেওয়ার পরেও এই ম্যাক্স রিয়াজের সাথে রাত্রি যাপন করছেন, অবৈধ মেলামেশা করছেন রিয়ামনি, এমন অভিযোগ করেন। তো এখানে যে পুরো বিষয়টি ঘটেছে, এই বিষয়টি নিয়ে কথা বলেছে পরবর্তীতে ম্যাক্স রিয়াজ ও রিয়ামনি। তো তারা এই বিষয়টি নিয়ে যে কথাগুলো বলেছেন, চলুন আমরা তাদের মুখ থেকে পুরো বিষয়টি শুনে আসি, এবং আগামীতে তারা হিরো আলমের বিপক্ষে কেমন পদক্ষেপ নেবেন সেই বিষয়টিও কিন্তু তারা বলেছেন। চলুন পুরো বিষয়টি তাদের মুখ থেকেই শুনে আসি। আমার বাসাটা তো ফ্যামিলি, এখানে আমার মা ছিল, বোন ছিল, ভাই ছিল, ভাইয়ের বউ ছিল, তাহলে এখানে কট কিভাবে আসে? আর যদি সে কটই দিয়ে থাকে তাহলে সে কটের মামলা কেন দিল না, সে উল্টাপাল্টা মামলা দিল কেন? আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে সে কি মামলা দিয়েছিল আমাদের উপরে, ঠিক আছে? সে কোন কোন ধারায় মামলা দিয়েছে আপনারা দেখবেন। আর যে আমার কো আর্টিস্ট, আমার ফ্যামিলি বাসায় কি আমার আর্টিস্ট আসতে পারে না? আমার কো আর্টিস্ট, সে আমার কাজিন, ধরতে গেলে সে আমার আমরা একসাথে যেহেতু কাজ ভালো একজন ডান্স পার্টনার। ডান্স বাসা, এখানে আমি একা থাকি না যে আমার একা বাসায় এসে আলম ধরছে, এরকম কিছু ছিল না। এটা আমার ফ্যামিলি বাসা ছিল, আমার বোন ছিল, ভাই ছিল, সবাই ছিল। সেখানে আলমই ওনাকে ডেকেছে, আলমই বলছে আসো আমরা মীমাংসায় যাই, একটা যেহেতু আমাদের মধ্যে দ্বন্দ্ব চলছে আমরা একটা মীমাংসা করি। সেখানে রিয়াজ আসার পর সে এই একটা কাহিনী মানে সে নিজে ইচ্ছাকৃত ভাবে এটা ঘটায়। আলমে এখনো পর্যন্ত আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে। আচ্ছা, ওনার মেসেজটা দেখাও। হ্যাঁ, ও তোমাকে যে ডেকেছিল সেই মেসেজটা দেখাও। এই যে বল, তোর সাহস না থাকলে আমি কোথায় আসতে হবে? কাল আয়। এই যে দেখেন, আসতে বলছে রিয়াজ আসছে। আইফোন গুলাতে একটু উল্টা দেখা যাবে, অ্যান্ড্রয়েড গুলো মনে ঠিক থাকবে। ঠিক আছে, সো রিয়ার সাথে আমি কথা বলি, এটা কি ঠিক হবে? রিয়া বলে আচ্ছা ঠিক আছে, এগুলো আর দরকার নাই, তুমি আসো কথা বলো। আর আলম আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, এরকম এরকম ব্যাপার। পরে আমি আসছি, আসার পরে আলম 10 মিনিট ঠিক ছিল, হঠাৎ করে ফোন দিছে, সাংবাদিক সবারে ডাক দিছে, একটু আড়ালে যায়। পরে যখন আমরা বুঝতে পারি, পরে আস্তে আস্তে আলম সিনকেট করতেছে। এখন আমরা তারপরে লাইভে আইসা, উনি যেহেতু সিনকেট না করে এর জন্য লাইভে আইসা সরাসরি তখনই আমরা জানাই দিছি, যেহেতু আমাদের সবকিছু এখন পাবলিক ফিগার, তো এটা আমাদের জানানো দরকার। এই জন্য তারপরে যা হয়েছে সব তো দেখলেনি, বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা, বানোয়াট। তারপর আপনাদের সবাইকে নিয়ে একটা অ্যারেঞ্জমেন্ট হবে, সম্পূর্ণ সব প্রমাণ নিয়ে আমি কথা বলবো। আমার যে সাইনটাও তো নকল, আর দ্বিতীয় নকলটাও তো ভালোভাবে করতে পারলো না। আমি কি সাইন এইভাবে দেই? ভরিকার্য কি আমি এইভাবে লিখি? কি আমি চিনি? বাট এই মেয়েটা হচ্ছে আমাকে সর্বপ্রথম ফোন দিতে যখন আলমের সাথে আমার ঝামেলা হয়, তখন আমাকে ফোনে ও বলছে, আমাকে নক করছে আমার যখন আইডি ছিল, তখন বলছে ভাইয়া আমি একজন অ্যাডভোকেট, আমি আপনার সাথে কথা বলতে চাই, আলমকে আমি এইভাবে করতে পারবো। তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সেই সময় আমার একজন দরকার ছিল। পরে একদিন আসছে উনি, মিরপুর ওনার বাসা, রেস্টুরেন্টে গেছি, কথাবার্তা বলছি, ঠিক আছে, এই জাস্ট, আর কিছু না। তারপরে আরেকদিন দেখা হয়েছে, ফোনে কথা বলছে, উনি আসছে হচ্ছে আপনার ওই কোথায় 300 ফিটের এইখানে। পরে আমি গেছি, যাওয়ার পরে ওইখানে কথাবার্তা বলছি যে কিভাবে কি, উনি বলতেছে যে আলমের সাথে এইটা এইভাবে করলে ভালো হবে, এইটা এইভাবে করলে ভালো হবে। যেহেতু আপনার ফেসবুক পেজ উনি নষ্ট করে দিছে, তাহলে আপনি ওনাকে কেন ছাড়বেন? উনিই আমাকে আলমের পিছে লাগাই দিছে। এটা ওটা বলার পরে তখন হঠাৎ করে দেখি আলমে ওরে মেসেজ করছে যে কি ব্যাপার, কি কত দূর। আমার তো এটা দেখে আসমান জমিন সব এক হয়ে গেছে। কি রে, আমি কারে নিয়ে আসছি? যখন আমি বুঝতে পারছি যে আলমের লোক, ভাড়া করার লোক, তখন আমি ওনাকে ইগনোর করা শুরু করছি। আমি আর কোনো কথাবার্তা বলি না। আসামি করেছি 4 জন মূলত আসামি, আর অজ্ঞাতনামা আছে 10-12 জন। হ্যাঁ, 1 নম্বর আসামি কথা রয়েছে,
2 নম্বর আসামি হিরো আলম রয়েছে, 3 নম্বর আসামি সেলিম রয়েছে, 4 নম্বর আসামি শাকিল নামের একজন লোক রয়েছে। তার অনেক কিছুই আমার কাছে ধরা পড়েছে। তার চরিত্র খারাপ, এটা সত্যি কথা, কারণ একজন স্ত্রী জানে তার স্বামীর চরিত্র কেমন। তো তার চরিত্র যে ঠিক নেই এটা আমি জানি, আমি স্ত্রী হিসেবে আমি জানি, কিন্তু আমি ভালো করার অনেক চেষ্টা করেছি, পারিনি, হয়তো আমি ব্যর্থ হয়েছি। দেন এই জন্যই তো আমাদের এত দূরত্ব, তাই না? আমার মনে হয়েছে এখন আমার দেনমোহর প্রয়োজন, বিকজ আমাকে সে খরচ দিচ্ছে না, আমার প্রয়োজন, সেজন্য আমি মনে করেছি যে মামলাটা করা উচিত আমার। আসলে কেউই চায় না যে আমার একটা শত্রু থাকুক, আমি নিজেও চাই না যে আমার শত্রু থাকুক বা আমি কারো শত্রু হই। শত্রুপক্ষ যদি আমাকে আক্রমণ না করে আমিও করব না, সে যদি আমাকে আক্রমণ না করে আমিও তাকে আক্রমণ করব না। আপনি কি হিরো আলমকে স্বামী দাবি করছেন? না, আমি তো যেখানে সে আমাকে তালাক দিবে বলছে, আমি তো আর স্বামী দাবি করতে পারি না, আমি তো করছি না, তার কোনো কাজে আমি বাধা দিচ্ছি না বর্তমানে। তালাক দিবে বলছে নাকি তালাক দিয়েছে? সে তালাক দিবে বলেছে, কিন্তু আমি সরাসরি কোনো কাগজ পাইনি। এখন করার অধিকার রয়েছে, যেহেতু সে আজকে 2-3 মাস যাবত আমাকে কোনো ভরণ পোষণ দিচ্ছে না, সেই ক্ষেত্রে আমি দেনমোহরের মামলা করেছি। এর আগে কি ভরণ পোষণ দিত? হ্যাঁ, এর আগে যেহেতু আমরা যখন সম্পর্ক ঠিক ছিল তখন ভরণ পোষণ তো দিত। আমাদের এই 3 বছর প্লাস বিয়ে হয়েছে, দেখতেই তো পাচ্ছেন এখন দূরত্ব আমাদের নিজেদের কারণেই হচ্ছে। আমার আক্রোশ তার আক্রোশ, তার আক্রোশ আমার আক্রোশ, এভাবেই হচ্ছে দূরত্ব। এখন সেটা তাকে প্রশ্ন করা উচিত। তাহলে সে তো সমস্ত মিডিয়া ডেকে বলেছিল এই বউ আমি রাখবো না, এই বউ আমি তালাক দিব, তাহলে সে এখন আবার আমাকে বউ দাবি করে সে আমার সাথে গন্ডগোল কেন করছে বলেন? সে নিজে থেকেই তো করছে গন্ডগোল। কিন্তু আপনি তাকে এখন স্বামী হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছেন না? সে যেহেতু আমাকে বউ দাবি করছে, সে আবার নিজেই বলেছে তালাক দিয়েছে, তাহলে আমি কোনটা করব? আমি কি করব? আমি আসলে বুঝতে পারছি না তার ডিসিশন। সে কি চাচ্ছে? সে এই বলছে আমি তালাক দিব, এই আবার বউ দাবি করছে, তার ডিসিশন আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বলছেন যে আমি এসব চাচ্ছি না, আসলে আমাকে করানো হচ্ছে। আমি না নিজে দৌড়াতে চাচ্ছি, না কাউকে দৌড়ানি দিতে চাচ্ছি, কিন্তু আমাকে বাধ্য করা হচ্ছে। আমার কোনো দুঃখ নাই, আমি মেরেছি, সেজন্য আইন রয়েছে দেশে। আমি যদি তাকে মেরে থাকি, সে আইনভাবে আমাকে সাজা দেয়, কোনো সমস্যা নেই। সে আমাকে মেরেছে, আমি তাকে আইনভাবে সাজা দেবো, কোনো সমস্যা নেই। দেশে তো আইন রয়েছে, তাই না? ম্যাক্সো ফিরিয়াজের সাথে তো আমি বিগত বহুদিন ধরে কাজ করছি, যেহেতু আলমের সাথে আমার ঝামেলার পর থেকে কিন্তু রিয়াজ আর রিয়ামণি কাজ করছে একসাথে, সেক্ষেত্রে আমাদের নিয়ে কথা হবেই বা সে কথা তুলবেই। তো বন্ধুরা, পুরো বিষয়টি কিন্তু ম্যাক্স, রিয়াজ এবং রিয়ামণি বলেছেন, এবং হিরো আলমের টোটাল বিষয় বলার পরে হিরো আলমের বিপক্ষে আগামীতে তারা কেমন ব্যবস্থা নেবেন সেই বিষয়টি, যে মামলা করবেন এমন বিষয়টিও কিন্তু তারা জানিয়েছেন। তো হিরো আলম, রিয়ামণি বা ম্যাক্স, রিয়াজ বা তার স্ত্রী, এই যে ঘটনাটি ঘটেছে, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।